শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। শহরের ব্যস্ততা ছেড়ে রূপা নতুন এক জীবন শুরু করল, এক পুরনো উত্তর কলকাতার গলির মধ্যে, যেখানে হাতে টানা রিকশার ঘন্টির আওয়াজ এখনো কান পাতলে শোনা যায়। আর সে সঙ্গে আজও ভেসে আসে ট্রামের ঘন্টার আওয়াজ। কান পাতলেই শোনা যায় শান্ত দুপুরের ফেরিওয়ালার হাঁক। তার ছোট্ট মেয়ে কুহু, মাত্র 7 বছর বয়স, নতুন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। রূপার সঙ্গে ওর হাজবেন্ডের ডিভোর্স হয়েছে মাত্র কয়েক মাস। বেঁচে থাকার দায়ে আর কুহুর ভবিষ্যতের জন্য সরকারি স্কুলের চাকরির বদলির সুযোগ ছেড়ে দিতে পারেনি। আজ তারা এসে পৌঁছেছে নতুন ভাড়া বাড়িতে, প্রায় পরিত্যক্ত বনেদি বাড়ির 2য় তলা। এই যে দোতলার চাবিটা নিন। এই তলার 3টে ঘর, রান্নাঘর আর ব্যালকনিটা আপনি পুরোপুরি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। জায়গাটা বেশ শান্ত। মেয়ে নিয়ে একটু নিরিবিলি জায়গায় খুঁজছিলাম, কিন্তু এত বড় শহরে একটু নিরিবিলি জায়গা পাওয়াই তো বড় মুশকিল। তাও ভাগ্য ভালো, আপনাদের বাড়িটা খুঁজে পেলাম। হ্যাঁ, শান্ত তো বটেই। শুধু একটা অনুরোধ রাখবেন কি? হ্যাঁ হ্যাঁ, বলুন। ও পাশে যে ছোট দরজাটা আছে না, বারান্দা পেরিয়ে ওই বাঁ দিকে, ওটা খোলার দরকার নেই। ওই ঘরটা বন্ধই থাকে অনেক দিন ধরে। কি আছে ওই ঘরে? কিছুই না, পুরনো বাড়ির কিছু ব্যবহার করা জিনিসপত্র, ট্রাঙ্ক, অপ্রয়োজনীয় কিছু আসবাব, সবটাতেই ধুলো মাকড়সার বাসা। খোলা থাকলে শুধু শুধু ঘরে ধুলোবালি ঢোকে, তাছাড়া কেউ খোলেও না। এই বাড়িতে আগে কেউ ভাড়া থাকতেন? ছিল বহু বছর আগে, তারপর থেকে খালি। কেন? আমি খুব একটা জানি না, তবে ওই ঘরটা বন্ধ থাকলেই ভালো। আপনার অন্য কোনো প্রয়োজন হলে আমরা তো নিচেই রইলাম, ডাকবেন। আজ প্রথম দিন উত্তর কলকাতার এই বাড়িতে নতুন করে আস্তানা তৈরি করছে রূপা আর ওর মাত্র 7 বছরের মেয়ে কুহু। এমনিতেই অচেনা জায়গার সঙ্গে বাচ্চাদের মানিয়ে নিতে একটু সমস্যা হয় বইকি। তার উপর এক জায়গা থেকে আর এক জায়গায় এক গাদা জিনিসপত্র বয়ে নিয়ে এসে বেশ ক্লান্ত হয়ে পড়েছে রূপা। আজকের দিনটা একটু বিশ্রাম করতে না পারলে কাজ করার এনার্জি পাওয়া যাবে না। রূপা ঘুমোচ্ছিল। প্রথম রাত, নতুন বাড়ি, নতুন ঘর, আর তার উপর বেশ কিছুদিন ধরে নতুন আস্তানা খুঁজে পেতে মানসিক চাপ পোহাতে হয়েছে। তবে এখন কিছুটা নিশ্চিন্ত। তবু প্রথম দিন, নতুন জায়গায় ঠিক করে ঘুম আসতে চায় না। হালকা তন্দ্রা আর হালকা চেতনা মিলিয়ে যেন অদ্ভুত এক জগতে রয়েছে রূপা। হঠাৎই যেন বাতাসে ভেসে এলো পায়ের শব্দ। খটাস করে একটা দরজা যেন খুলে গেল। চোখ খুলতেই রূপার গলা শুকিয়ে গেল। পাশে ভালো করে হাতড়ে দেখল কুহু নেই। ঘরের দরজাটা আধ খোলা। বাইরের নিস্তেজ আলোটা দরজার খোলা অংশ দিয়ে এসে পড়ছে মেঝের উপর। স্পষ্ট শুনতে পাচ্ছে কুহুর পায়ের শব্দ আর তার সঙ্গে নুপুরের আওয়াজ। ভয়ে গলার কাছটা শুকিয়ে এলো যেন। ডাকলো কুহুকে। কুহু, কুহু, কোথায় কুহু? তারপর তড়ি ঘড়ি বিছানা ছেড়ে উঠে পা বাড়ালো ছাদের দিকে। ছাদের ধারে খোলা কার্নিশের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে কুহু, ছোট্ট মেয়ে।
লাল ফ্রক পরা, চুল এলোমেলো। অন্ধকারে তার ছায়া আর ছাদের রং মিলেমিশে গেছে। কুহু, 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 দাঁড়া বলছি, দাঁড়া। তারপর দ্রুত পায়ে ছুটে গেল কুহুর কাছে। পিছন থেকে জাপটে ধরল মেয়েটাকে আর হ্যাঁচকা টেনে কার্নিশের সামনে থেকে সরিয়ে আনলো দূরে। তারপর তুলে নিল কোলে। তুই তুই এখানে কি করছিস? জানিস জানিস তুই কোথায় দাঁড়িয়ে আছিস? শান্তভাবে ঘাড়টা ঘোরালো কুহু ওর মায়ের দিকে। তারপর ঠান্ডা গলায় বলল, ঘুম আসছিল না মা, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ঘুরে আসবি? ছাদের কার্নিশে? এখান থেকে এক পা পিছলে পড়লে 1 সেকেন্ডে সব শেষ হয়ে যেত। বুকের ভিতরটা তখনও ধরফর করছে রূপার। চারিদিকটা কেমন যেন অন্ধকার লাগছে, মাথা ঘুরছে হালকা। ভয়ে মেয়েটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুই তো জানিস না কেমন ভয় পেয়ে গেছি আমি। যদি যদি তোকে খুঁজে না পেতাম। আমি তো শুধু নয়নার খোঁজ করছিলাম মা। নয়না? কে নয়না? কি সব বলছিস তুই? ও বলেছিল ছাদে এসো, আমি এখানে আছি। আমি তো তাই এসেছি মা। কে বলল? কে বলল তোকে? আশ্চর্যজনকভাবে কুহুর চেহারায় কিন্তু ভয়ের লেশ মাত্র নেই। শান্তভাবেও বলল, নয়না, ও বলেছিল আমি আর তুমি একসঙ্গে হাঁটবো ছাদের উপর। বলেছিল ও নাকি অনেক দিন ছাদে আসেনি, তাই আজ ও আমার সঙ্গে ছাদে হাঁটবে। কিন্তু দেখো না মা, নয়নাকে কোথাও খুঁজেই পাচ্ছি না। রূপা ভয় পেয়ে গেল প্রচণ্ডভাবে। মেয়েকে কোলে নিয়ে পিছন ফিরতেই চারিদিক ফাঁকা, আর হঠাৎই তার শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। ঘরের মধ্যে নিজের বিছানায় ধরফর করে উঠে বসে রূপা আর চিৎকার করে বলে ওঠে, কুহু, কুহু, কোথায় তুই? কুহু। ঘড়িতে রাত 3টে। রূপা ঘামছে। বিছানায় ওর পাশেই তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে কুহু। নরম নিশ্চিন্ত নিঃশ্বাস। ঘুম ভেঙে গেছে রূপার। হাঁপাতে হাঁপাতে বলল, স্বপ্ন? এটা এটা শুধু একটা স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন, শুধু স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। তারপর আস্তে আস্তে কখন যে ঘুম চলে এলো মেয়েটাকে জড়িয়ে ধরে, সে খেয়াল আর করেনি রূপা। যখন ঘুম ভাঙল তখন ভোরের আলো খড়খড়ি জানলার ফাঁক দিয়ে এসে পৌঁছেছে বিছানা জুড়ে। মেয়েটা তখনও বিছানায় ঝলমল করে ঘুমোচ্ছে। মুখময় মায়া। চুলে আঙুল দিয়ে বিলি কেটে দিয়ে কপালে চুমু খেয়ে বিছানা ছেড়ে উঠে গেল রূপা। নতুন ভাড়া বাড়িতে আজ দ্বিতীয় দিন ওদের, বলা যায় প্রথম সকাল। আজকের দিনটা আর অফিস যাবে না, বরং একটু গুছিয়ে নেবে ঘর দুয়ার। মেয়েটাকেও আজ স্কুলে পাঠানো হবে না। নতুন এই জায়গায় শিফট করার পর সবেমাত্র নতুন স্কুলে ভর্তির ফর্ম তুলে নিয়ে এসেছে। এখনো 2-3 সপ্তাহ বাকি স্কুল শুরু হওয়ার। তাই মেয়েটাকে এই কটা দিন একটু বেলা পর্যন্ত ঘুমোতে দিলে ক্ষতি কি? 9টার আগে শুধু শুধু কুহুকে ডেকে বিরক্ত করবে না রূপা, এই ভেবে ও পা বাড়ালো রান্নাঘরের দিকে। যেটুকু রান্নাবান্নার সরঞ্জাম বয়ে নিয়ে এসেছে তা এখনো পর্যন্ত বাক্সবন্দি রয়েছে। তা থেকেই সসপ্যান আর কেটলিটা বের করে ফেলতে হবে। তারপর কুহুর জন্য মিল্ক পাউডার গুলে নিয়ে বানিয়ে নেবে দুধ, আর নিজের জন্য
ফুটিয়ে নেবে 1 কাপ গরম গরম চা, আদা আর এলাচ দিয়ে। তারপর কুহু ঘুম থেকে ওঠার আগেই সামান্য কিছু মুদিখানার জিনিস আর টুকটাক কাঁচা বাজার সেরে আনবে। সামনের গলির মোড়ের বড় রাস্তার ওপারে একটা বড় বাজার বসে। ফিরে এসে মেয়েটাকে ঘুম থেকে তুলবে। তারপর নিশ্চিন্ত মনে আজ সারা দিনে গুছিয়ে নেবে গোটা বাড়িটা। চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা পাল্টে ফেলল রূপা। তারপর টোট ব্যাগটা সঙ্গে করে কিছু খুচরো টাকা পয়সা ওয়ালেটে ভরে নেমে গেল সিঁড়ি দিয়ে নিচে। দিদি, আমি একটু বাজারে যাচ্ছি। আসলে আজ তো প্রথম দিন রান্না করব, তাই টুকটাক কিছু জিনিসপত্র কিনে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই তো গলি দিয়ে বেরোলে ওই যে বড় রাস্তার মোড়, তার ওপরেই বাজার বসে। কিনে নিয়ে চলে আসুন প্রয়োজন মতো। হ্যাঁ দিদি, আর বলছিলাম কি, মেয়েটা না আমার ঘুমোচ্ছে। যদি কোনোভাবে ঘুম ভেঙে যায় আর আমাকে না দেখতে পেয়ে যদি উঠে কান্নাকাটি করে, আপনি একটু নজর রাখবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যাও, আওয়াজ পেলে আমি ঠিক ওপরে গিয়ে দেখে আসব। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ দিদি, আসি। তাড়াহুড়ো করে বাজার সেরে বাড়ি ফিরে এলো রূপা। তারপর একবার উঁকি মারল শোয়ার ঘরে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 9:45। মেয়েটা তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মুচকি হেসে ওর দিকে তাকিয়ে চটপট চলে গেল রান্নাঘরের দিকে। তারপর সসপ্যানটা বসালো ওভেনের উপর। জল ফুটতে শুরু করলো টকবক করে। হঠাৎ চাপা গুঞ্জন শুনল শোয়ার ঘরের দিক থেকে। ঠিক যেন দুটো বাচ্চা নিজেদের মধ্যে কথা বলছে। তবে সেই দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা যে তার মেয়ে কুহু, তা চিনে নিতে অসুবিধে হয়নি রূপার। তবে কি তাদের ঘরে কোনো বাচ্চা ঘুরতে এলো? কিন্তু মাধবীলতা দেবী যে বললেন তাদের বাড়িতে আর কেউ থাকে না। অজানা চিন্তায় ঠিক থাকতে পারল না রূপা। পা বাড়ালো শোয়ার ঘরের দিকে। ওভেনে তখনও টকবক করে ফুটছে জল, আর দূর থেকে ভেসে আসছে চাপা শিশু কণ্ঠস্বর। কিন্তু অবাক হলো শোয়ার ঘরের দরজা খুলতেই। ভিতরে কেউ নেই। কুহু বিছানাতেও নেই। বিছানা এলোমেলো, আর গোটা ঘর ফাঁকা। তবে তবে এই শব্দটা কোথা থেকে আসছে? আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। এটা তো কুহুর গলা। খানিকটা ভয় পেয়ে গেল রূপা। মনে পড়ল গত রাত্রে দেখা দুঃস্বপ্নের কথা। তবে কি মেয়েটা? কুহু, 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 কোথায় গেলি কুহু? কাল রাত্রের স্বপ্নটা যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে রূপাকে। ছুটে বেরিয়ে পড়ে বারান্দায়। উত্তরের বারান্দার শেষ মাথায় বন্ধ থাকা ঘরের দরজাটায় চোখ পড়ল রূপার। এই দরজাটা মাধবীলতা দেবী খুলতে বারণ করেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে দরজাটা খোলা। তালাটা মেঝেতে পড়ে রয়েছে। ভিতর থেকে ভেসে আসছে শিশু কণ্ঠ। তুমি কি সত্যি আমার বন্ধু হবে? তুমি কি সত্যি আমার বন্ধু হতে এসেছো? তুই আমায় ডাকলি, তাই তো আমি এলাম। এখন থেকে আমরা বন্ধু, কেমন? তুমি কি আমার কথা জানো? তুমি কি এখানে একা থাকো? আমি এখন একা নয়, আমি তোর সঙ্গেই থাকবো সারা দিন সারা রাত। এবার অজানা আতঙ্কে চিৎকার করে উঠল রূপা। কুহু,
ঘরের মধ্যে ঢুকেই রূপা স্তব্ধ হয়ে যায়। অন্ধকার ঘর, ধুলোয় ভরা। এক কোণায় পা ছড়িয়ে বসে আছে কুহু। কোলে ধরা রয়েছে একটা অদ্ভুত কাঠের পুতুল। গাঢ় লাল জামা, চুল সূক্ষ্ম সুতোর মতো বাঁধা, আর চোখ দুটো যেন কাঁচের গাঢ় নীল। এমন চোখ রূপা আগে কখনো দেখেনি। যেন জীবন্ত কোনো এক অসহায় বাচ্চা তাকিয়ে আছে তারই দিকে। তুই তুই এখানে কি করছিস? দরজা খুললি কি করে? নয়না আমায় ডাকছিল মা, আমি শুধু এসেছি ওর সঙ্গে দেখা করতে। এই এই পুতুলটা এই পুতুলটা তুই কোথায় পেলি? ও তো এখানে থাকে মা, ঘরটা ওর। তুমি তো জানো না, নয়না অনেক দিন ধরে কাউকে খুঁজছিল, আর আমি এসে গেছি। ও তাই খুব খুশি। কি মজা কি মজা। কুহু, এসব কথা তোর মাথায় এলো কি করে? নয়না বলেছে ও একা থাকে অনেক দিন ধরে, সবাই নাকি ওকে ভয় পায়, কিন্তু আমি তো ভয় পাই না মা, আমি ওর সঙ্গে খেলতে এসেছি। রূপা ধীরে ধীরে বসে পড়ে কুহুর পাশে। সন্তর্পণে পুতুলটা কুহুর হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে। দে না মা, আমি দেখি পুতুলটা, দে দেখি। না, নয়নাকে কেউ ছুতে পারবে না, ও আমার। রূপা থমকে যায়। কুহুর গলা বদলে গেছে। ছোট্ট বাচ্চার সেই মিষ্টি স্বরটা আর নেই। হঠাৎ যেন পুতুলটার চোখ একটু নড়ে ওঠে, খুব সামান্য। মনে মনে ভাবে, আমি কি স্বপ্ন? এটা কি স্বপ্ন দেখছি? না তো। নয়না বলেছে ওর সঙ্গে থাকলে আমি কখনো একা হব না, কেউ আমায় নিয়েও যাবে না, কেউ ভুলেও যাবে না, তুমিও ভুলে যাবে না, তাই না মা? রূপা দ্রুত মেয়েকে কোলে তুলে নেয়। নয়নাকে পাশে রেখেই দরজাটা কোনো ক্রমে টেনে বন্ধ করে দেয়। বুকের ভিতরটা ধকধক করছে। ঘাড়ের পিছনে ঠান্ডা বাতাসের মতো কিছু একটা ছুঁয়ে গেল যেন। মনে মনে ভাবছে, পুতুলটা যেন খেলনা নয়, অন্য একটা কিছু, অন্য অনেক বেশি কিছু। রূপার হাত পা ঠান্ডা হয়ে গেছে, গলার কাছটা শুকিয়ে কাঠ। কুহুর কোল থেকে নয়নাকে আলগোছে নামিয়ে রাখতেই বুকের ভেতরটা কেমন একটা চাপা আতঙ্ক চেপে বসছে। হঠাৎ মনে পড়ে গেল চাপানো রয়েছে জল। জল ফোটার টগবগ আওয়াজটা যেন গাঢ় হয়ে আসছে। এক মুহূর্ত আর ও ঘরে থাকতে চায় না রূপা। চলো কুহু, এখান থেকে বেরোতে হবে এখনই, চলো চলো। কুহু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রূপা দেরি করেনি। মেয়েকে জোর করে কোলে তুলে ঘর থেকে বেরিয়ে আসে। নয়না পুতুলটা ঘরের এক কোণে পড়ে রইল। তার নীল চোখ দুটো বন্ধ দরজার দিকে স্থির হয়ে তাকিয়ে রয়েছে। বেশ সন্তর্পণে দরজাটা বন্ধ করে দিল রূপা। তারপর মেঝে থেকে তালাটা তুলে দরজার কড়া দুটো একসঙ্গে নিয়ে লাগিয়ে দিল তার মধ্যে। যদিও এ ঘরের চাবি তার কাছে নেই। আর এক মুহূর্ত অপেক্ষা করল না রূপা। ফিরে এলো শোয়ার ঘরে। খানিক রেগে গিয়ে বিছানার উপর চেপে জোর করে বসিয়ে দিল কুহুকে। রূপা বিছানার ধারে বসে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে। তার হৃদস্পন্দন এখনো বেশ জোরে জোরে চলছে। সে কুহুর মুখের দিকে তাকায়, চোখ ভরা জল,
মুখটা ফ্যাকাশে। তুই ওই ঘরে ঢুকলি কি করে? সেই কাল থেকে তোকে বলছি ওই দরজা খোলা যাবে না। আমি খুলিনি মা, আমি খুলিনি। ও বলেছিল, ও ডেকেছিল আমায়। আমি সত্যি বলছি মা, সত্যি বলছি। কে বলেছিল? কে ডাকছিল তোকে? ছোট্ট একটা মেয়ে খালি পায়ে হেঁটে এসেছিল। বলল ওর নাম নয়না। নয়না আমার জন্য অপেক্ষা করছে মা। বাচ্চা মেয়ে খালি পায়ে? রূপা থ হয়ে বসে গেল, শরীরটা জমে আসছে। ওদিকে কান্নার আওয়াজ শুনে মাধবীলতা দেবীর কান খাড়া হয়ে গেছে। ধীরে ধীরে তিনি উপরে উঠে এলেন। দরজা ঠেলে ঢুকতেই থমকে গেলেন। এই কান্নাকাটি করছে কেন কুহু? কি হয়েছে রূপা? রূপা চোখ তুলে তাকাতে চাইল, কিন্তু সে দেখল মাধবীলতা দেবীর চোখ বিছানার নিচে আটকে গেছে। ওইটা এখানে কি করছে ওটা? কি মানে কি বলছেন আপনি? কে ঢুকেছিল ওই ঘরটায়? কে ঢুকেছিল? ওই দরজা তো তালা দেওয়া ছিল। দিদি ভুল করে দরজা খুলে গিয়েছিল। কুহু কুহু না ওই ঘরে ঢুকে পড়েছিল। আমি পুতুলটা ওর কাছ থেকে নিয়ে ঘরেই রেখে এসেছিলাম, কিন্তু জানি না এটা এইখানে এলো কি করে। মাধবীলতা দেবী ধীরে ধীরে বিছানার নিচের দিকে এগিয়ে গিয়ে পুতুলটার দিকে তাকালেন। নয়না, কাঠের শরীর, কাঁচের চোখ, ঠোঁটে অদ্ভুত এক মৃদু হাসি। নরম অথচ ভয় মিশ্রিত স্বরে মাধবীলতা দেবী বললেন, এটা এতদিন ওই ঘরের ভিতরেই ছিল, বহু বছর। আমি নিজেও এটাকে স্পর্শ করি না। এটা কারোর খেলার জন্য নয়। কিন্তু কিন্তু কুহু বলছে একটা বাচ্চা মেয়ে এসে ওকে ডাকছিল, নাম বলছে নয়না। আর তারপর ওই ঘরে গিয়ে ওই পুতুলটাই নাকি সেই বাচ্চা মেয়েটার মতো করে ওর সঙ্গে গল্প করছিল। আমি তোমাদের বারবার বলে দিয়েছিলাম ওই ঘরে কিছু আছে যা আমরা নিজেরাও স্পর্শ করি না। ও ঘর আমাদের বাড়ির পরিত্যক্ত ঘর। বহু বছরের বহু ইতিহাস চাপা পড়ে আছে ওই ঘরের মধ্যে। ওই ঘরে ঢুকে তোমরা ঠিক কাজ করনি। রূপার গা শিউরে উঠল। সে মেয়েটাকে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। কুহু চুপ করে বসে রয়েছে, চোখ দুটো জলের মতো চকচক করছে। ওই দেখো মা, ওই দেখো, নয়না আমার দিকে তাকিয়ে হাসলো, চোখ পিটপিট করলো। না না কুহু, তুই ওর সঙ্গে খেলবি না। ও কোনো বন্ধু না। ও কথা শেষ হওয়ার আগেই হঠাৎ জানলার কাঁচ কেঁপে উঠল। হালকা বাতাসে পর্দা দুলে উঠল। পুতুলটা মেঝেতে গড়িয়ে আরো একটু এগিয়ে এলো। মাধবীলতা দরজার দিকে তাকিয়ে ফিস ফিসিয়ে বলল, আমরা দেরি করে ফেলেছি। ও ফিরে এসেছে। দিনটা অদ্ভুত রকমের ভারী হয়ে গেছে আজ। বাড়ির চারপাশের হাওয়াটাও যেন একটু বেশি ঘন। মাধবীলতা দেবী সকালে রূপার মুখে সব শুনে সারাদিন প্রায় কোনো কথাই বলেননি। দুপুরের পর আর কুহুর গলাও সেভাবে শোনা যায়নি। মেয়েটা যেন শান্ত হয়ে রয়েছে সারাটা দিন। রূপা যেন নিজেই কিছু খুঁজে বেড়াচ্ছে ওর চারপাশে, কিছু একটা ভাবছে, আর সবার অলক্ষ্যে মাঝে মাঝে প্রার্থনা করছে জানলার ধারে বসে। সন্ধে গড়িয়ে রাত নামতে চলেছে। ঘরে হালকা হলুদ আলো। রান্নাঘরের কোণে ছোট একটা কড়াইয়ে তরকারি ফুটছে। রাতের রান্নাটা সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। রূপা বেডরুমে এসে কুহুকে বই হাতে ধরিয়ে দিল। এই যে, আর তো মাত্র কটা দিন পরেই স্কুল শুরু হয়ে যাবে।
এবার একটু একটু করে রাইমসগুলো মুখস্থ করে ফেলো। আমি একটু রান্নাঘরে যাচ্ছি, ঠিক আছে? মুখস্থ করো, রান্নাঘর থেকে যেন শুনতে পাই। ঠিক আছে মা। রূপা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। গ্যাস ওভেনের পাশে দাঁড়িয়ে খেয়াল করছিল তরকারিটা যাতে পুড়ে না যায়। ঠিক সেই সময় আবার রূপা চমকে উঠল। কেউ যেন কিছু একটা বলছে হালকা স্বরে। গ্যাসটা কমিয়ে দিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো রান্নাঘরের থেকে। সোজা গিয়ে দাঁড়ালো বেডরুমের দরজার পাশে। ছন্দ মেনে কোনো এক বাচ্চা যেন রাইমস বলছে, কিন্তু এই কণ্ঠস্বর তো কুহুর নয়। দরজাটা খানিকটা খোলা, হালকা আলো পড়ছে মেঝেতে। কানে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ছোট্ট কণ্ঠস্বর। ভিতরে তখন কুহু কোলে নিয়ে বসে রয়েছে ওই কাঠের পুতুলটাকে। পুতুলটার চোখ যেন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কুহুর দিকে। হঠাৎ করেই মড়মড় আওয়াজ করে ঘাড়টা খানিকটা ঘুরে গেল পুতুলটার। তারপর পুতুলটার দৃষ্টি থমকে গেল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা রূপার পায়ের কাছে। মুখে যেন একটা অদ্ভুত রহস্যজনক হাসি খেলে গেল পুতুলটার। তুমি বললে তুমি অনেক দিন ধরে ওখানেই ছিলে? হ্যাঁ, অনেক অনেক বছর, দিনের পর দিন, শুধু অন্ধকার আর অন্ধকার। কেউ আসতো না, কেউ খেলতো না। তুমি কারোর সাথে কথা বলো না? তোমার আগে কেউ শুনেইনি আমার কথা। আমার গলা শোনা যায় না, শুধু তুমিই আমার গলা শুনতে পারো। শুধু আমিই পারি শুনতে? তুমি আমার বন্ধু হবে কুহু। তুমি আমার বন্ধু হলে আমি আর বন্দি থাকবো না। বন্দি কেন? তুমি তো একটা পুতুল। আমি পুতুল ছিলাম না, আমি আগে মানুষ ছিলাম। আমাকে আটকে রেখেছে এই পুতুলের ভিতর, এই কাঠ, এই ঘর, এই অন্ধকার। তুমি কাঁদো? ভিতরে ভিতরে কাঁদি, কেউ শুনতে পায় না, চোখ দিয়ে জল বেরোয় না। রূপা স্তব্ধ হয়ে গিয়েছিল। মেয়েটার গলার স্বর স্পষ্ট বুঝতে পারছে সে, কিন্তু অন্য কণ্ঠটা না, সে কিছুই আর শুনতে পাচ্ছে না। শুধু কুহুর একতরফা কথাই যেন বাতাসে ভেসে আসছে। এবার এবার খানিকটা হলেও স্বস্তি লাগছে রূপার। সকাল থেকে ঘটে চলা ঘটনার পর ঘটনায় এই প্রথমবারের জন্য মনে হচ্ছে যেন রূপা এতক্ষণ ভুল ভাবছে। কুহু বোধহয় একাই কথা বলছে নিজের কল্পনায়। পুতুলটা নিয়ে এত ভয় পাওয়ার কিছুই নেই, পুতুল তো পুতুলই। রূপা নিজের মনেই হাসল। বাচ্চারা তো এমন করেই, কল্পনার জগতে ডুবে যায়। তবে কেন জানি না ওর বুকের ভেতরটা হিম হয়ে আসছে। ধীরে ধীরে দরজায় হাত রাখে রূপা, কিন্তু ভিতরে ঢোকে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কুহুর গলার স্বর শুনতে পায়। তোমার মুক্তি কিভাবে হবে গো? বন্ধু পেলে, সত্যিকারের বন্ধু, যে আমার হয়ে থাকবে।
আমার জায়গায়, তাহলে আমি যেতে পারব। আমি তো আছি, আমি তোমার বন্ধু হতে পারি না? আমি তোমার জায়গায় থাকতে পারি। এবার রূপার বুকটা ধক ধক করছে। কুহুর একার গলা শুনতে পাচ্ছে রূপা, যদিও এই অসংলগ্ন কথাগুলোর মানে বুঝতে পারছে না। বন্ধু জায়গায় থাকবে? ও কি বলছে সব? একটাই তো গলা শোনা যাচ্ছে, তাহলে নয়নার গলাটা আসলে শুধু কুহু শুনতে পাচ্ছে, নাকি নাকি নয়না নয়না বলে কেউ নেই? রূপা পিছন ফিরে তাকায় রান্নাঘরের দিকে। গ্যাসের আঁচ যেন হঠাৎ করে নিভে আসছে, আর ঘরের ভিতর শিশু কণ্ঠের কথাবার্তাও থেমে গেছে। এক নিস্তব্ধতা, অস্বস্তিকর ভারী ঠান্ডা হাওয়া এসে লাগলো রূপার চোখে মুখে। সারা দিনের নানান বিক্ষিপ্ত ঘটনা আজ মনটা বড় উতলা হয়ে রয়েছে। আজও ঘুম আসছে না সেভাবে। হালকা তন্দ্রার মধ্যেই একটা ঝটকা হাওয়ায় ঘুমটা ভেঙে গেল রূপার। ঘরের ভিতরটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। আলো কম, বাতাস ঠান্ডা, আর জানলাটা হালকা খোলা। রূপার মনটা কেমন যেন করে ওঠে। হঠাৎই জানলার দিকে চোখ পড়তেই বুকটা ছ্যাঁত করে ওঠে। জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে কুহু। না, দাঁড়িয়ে না, ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। জানলার গ্রিল ধরে সে যেন সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। হাত পা নড়ছে না, শরীরটা ভেসে ভেসে উঠছে। সেই একই চোখ, সাদা, খালি, অথচ যেন তাকিয়ে আছে গভীরভাবে। কুহু থামো, নিচে এসো। তুমি এটা কি করছো কুহু? কুহু কোনো সাড়া দেয় না। তার বদলে সে হঠাৎ ঝটকা দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় রূপার দিকে। মটমট করে একটা আওয়াজ হয় কাঠের মতো। মুখে সেই অদ্ভুত ফাঁকা হাসি, কিন্তু গলাটা একেবারে অচেনা। সবাই ভাবে আমি পাগল ছিলাম, তাই তো? কিন্তু পাগল কে? যে দেখে, নাকি যে না দেখার ভান করে? আমি তো মাকে জ্বালাতন করতাম না, আমি তো ভালো মেয়ের মতন থাকতাম, তবে আমার মা আমার সঙ্গে এরম করলো কেন? কে তুমি? তুমি নয়না? তুমি কি ফিরে এসেছো? ওই চোখ দুটো, ওই চোখ আমাকে সব দেখাতো, ভবিষ্যৎ, অতীত, মৃত্যু আর প্রতিশোধ। তুই দেখিসনি, তাই তোর চোখেও ঢুকবো আমি, তোর ঘুমে, তোর জাগরণে, তোর ভিতর দিয়ে আমি হাঁটবো। তোকে ঘুমোতে দেব না কোনোদিন। কুহুকে বন্দি করে ফেলবো আমি, বন্দি করে ফেলবো, বন্দি করে ফেলবো। এবার প্রচন্ড ঘামতে শুরু করলো রূপা। বুঝতে পারলো আবার দুঃস্বপ্ন দেখছে। অচেনা ভয়ে আবার আঁকড়ে ধরল ঘুমন্ত কুহুকে। গলা শুকিয়ে আসছে। না 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 না, এটা সত্যি না। আমি তো ঘুমোচ্ছি। এটা একটা দুঃস্বপ্ন, এটা একটা স্বপ্ন, এটা একটা স্বপ্ন। ঘুমের ঘোরেই বিড়বিড় করতে থাকলো রূপা। হঠাৎ কুহুর শরীর আরো উপরে উঠে গিয়ে সিলিংয়ের গায়ে ঠেকে গেল। সে উপর হয়ে জানলার গ্রিল ধরে ঝুঁকে পড়ে রূপার দিকে মাথা ঘুরিয়ে তির্যকভাবে তাকালো।
ওরা আমাকে বন্দি করে রেখেছে। আমি মুক্ত হতে চাই, আর মুক্ত হতে গেলে আমার কুহুকে প্রয়োজন। ওরা বন্দি করে রেখেছে আমায়, আমি মুক্ত হতে চাই। রূপা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, ছুটে গিয়ে চিৎকার করতে থাকে। থামো কুহু, থামো বলছি, নিচে এসো, দয়া করো, নিচে এসো, নিচে এসো কুহু। হঠাৎ একটা বিকট শব্দ, ঝনঝন করে জানলার কাঁচ ভেঙে পড়ল। রূপা চোখ বন্ধ করে ফেলল ভয়ে। হঠাৎ এক ঝটকায় উঠে পড়ল রূপা। চোখ মুখ ঘামে ভেজা, বুক ধরফর করছে। হাত দিয়ে নিজেকে ছুঁয়ে দেখে, বিছানা ঘর সব কিছু ঠিকঠাক আছে। জানলা বন্ধ, কাঁচ অক্ষত। জানলার ধারে কোথাও কুহু নেই। সামনের দেওয়াল ঘড়ি বলছে রাত তখন ৩:৪২। রূপা মুখে হাত দেয়, তার ঠোঁট শুকনো, গলা তেষ্টায় ফেটে যাচ্ছে। এটা এটা তো স্বপ্ন ছিল। ঘুমের মধ্যে আমি আবার ওর কথা ভাবছিলাম। এটা এটা তো স্বপ্ন ছিল। ঘরের কোণে রাখা কুহুর ডায়েরিটা চোখে পড়ল। একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি নামতে থাকলো ঘাড় বরাবর। নয়না, তুই কি সত্যি ফিরে এসেছিস? চোখ ফেরায় জানলার দিকে। সেখানেই একটা ছোট্ট পেন্সিল স্কেচ, এক জোড়া চোখ, কালো কালি দিয়ে আঁকা, যেন তাকিয়ে আছে সরাসরি রূপার দিকে। ঠিক যেন ওই কাঠের পুতুলটার মতো দেখতে। কুহু এঁকেছে এই ছবি। রূপা চুপ করে বসে থাকে কিছুক্ষণ। একটা অজানা ভয় তোলপাড় করছে মাথার ভিতর। নয়নার সেই ভয়াল স্বর এখনো প্রতিধ্বনিত হচ্ছে। ওরা বন্দি করে রেখেছে আমায়, আমি মুক্ত হতে চাই, আমি মুক্ত হতে চাই। রূপার ঘুম ভালো হয়নি। রাতে সেই এক দুঃস্বপ্ন, নয়নার কণ্ঠস্বর, কুহুর চোখের দিকে তাকিয়ে থাকা ফাঁকা দৃষ্টি, সব মিলে ভেতরে একটা কাঁপুনি লেগেই আছে। তাই সামান্য ভোরের আলো ঘরে এসে পৌঁছতেই উঠে পড়ল সে। সে জানে কিছু একটা আছে, কিছু একটা যা প্রচণ্ড রকম অস্বাভাবিক, এবং সেটা ওই পুতুলটার মধ্যেই লুকিয়ে। সিদ্ধান্তটা নিয়েই ফেলে সে। আজই, এখনই ওকে ফেরত পাঠাতে হবে ওর নিজের জায়গায়। শেষ, এই আজ শেষ। কুহুর কাছ থেকে ওকে দূরে সরাতেই হবে। আর আর যেন নয়না নামের এই পুতুলটাকে কেউ কখনো খুঁজে না পায়, সেরকমই ব্যবস্থা করে আসবে আজ। হঠাৎ করেই একটা বাচ্চার দৌড়ে যাওয়ার শব্দ শুনে ভয় পেয়ে বিছানার দিকে তাকায়। না, কুহু এখনো নিশ্চিন্ত ঘুমে। শ্বাস প্রশ্বাস চলছে কুহুর শরীরে। পুতুলটাকে একটা পুরনো কাপড়ে মুড়িয়ে বুকের কাছে চেপে ধরে। তারপর এগিয়ে চলে উত্তরের বারান্দার দিকে। তালাটা কাল খুলে পড়েছিল, আজ সে নিজেই বন্ধ করে আসবে। ঘরের দরজাটা ধীরে ধীরে ঠেলে ভিতরে ঢুকতেই গায়ে কাঁটা দেয় রূপার। ভেতরে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, তীব্র ধুলো, মাটি, মরা ফুলের মতো গন্ধ ভেসে আসছে। বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ঘরটা দিনের আলোয়ও
অন্ধকারে ঢাকা। একপাশে একটা ভাঙা চোরা কাঠের আলমারি, কোনায় ধুলো ধরা একটা পুরনো টেবিল, আর একদম কোনায় একটা আয়না, বড়, একটু ভাঙা, কাঠের ফ্রেমে বাঁধানো, যেন বহু যুগ প্রাচীন কোনো অ্যান্টিক কালেকশন। আয়নার উপর হালকা আলো এসে পড়ছে জানলার ফাঁক গলে। রূপা পুতুলটাকে রাখতে ঘরের এক কোণে আস্তে আস্তে এগিয়ে যায়। তালা খোলার ব্যাগ থেকে পুরনো চাবিটা বের করতে গিয়েই থেমে যায়। হালকা নিঃশ্বাস নেবার শব্দ শুনতে পাচ্ছে স্পষ্ট, যেন কারোর দম বন্ধ হয়ে আসছে। কেউ যেন নিঃশ্বাস নিতে বাধা দিচ্ছে। আয়নার দিকে চোখ যেতেই বুকটা ছ্যাঁত করে ওঠে। সেখানে সেখানে কে? একটা মেয়ে, প্রায় কুহুর বয়সী, দাঁড়িয়ে আছে আয়নার ভিতর। পিছন থেকে আলো পড়ায় মেয়েটার মুখটা প্রথমে বোঝা যায় না। সে আয়নার ভিতরেই দাঁড়িয়ে, কিন্তু ঘরের কোথাও তার অস্তিত্ব নেই। শরীরটা হালকা ঝাপসা, যেন কুয়াশায় ঢাকা রয়েছে চারিদিক। কে কে তুমি? মেয়েটা হাসে, এক পাশে মাথা কাত করে হাসে। তার মুখটা ধীরে ধীরে পরিষ্কার হয়। চোখ দুটো বড়, যেন অস্বাভাবিকভাবে বড়। মুখ, ঠোঁটের কোণা থেকে কালো রং গড়িয়ে পড়ছে, যেন পচে যাওয়া মাংস। দাঁত দেখা যাচ্ছে, একপাশে গলে যাচ্ছে গালটা। হাতটা ওঠে আয়নার দিকে। হঠাৎ একটা মট মট করে আওয়াজ। তারপর পুতুলটা ঘাড় ঘুরিয়ে তাকায় রূপার দিকে। পুতুলটার নীল চোখ যেন জ্বলছে। চোখ দুটো মাঝে মাঝে পিটপিট করছে যেন। আর ঠিক সেই মুহূর্তে মেয়েটা আয়নার ভিতর থেকে তার মুখে আর ঠোঁটে ফুটিয়ে তোলে একটা কষ্টের হাসি। রূপা স্তব্ধ, তার পা যেন জমে গেছে। হঠাৎ আয়নার ভিতরের মেয়েটার কণ্ঠস্বর সরাসরি রূপার মাথার মধ্যে বাজতে থাকে। ঠোঁট নাড়াচ্ছে না, কিন্তু স্বরটা আশেপাশে ছড়িয়ে পড়ছে। তুমি জানো কেমন লাগে বন্দি হতে? ঘরটা আমার কাছে কারাগার, কিন্তু আমি তো শুধু খেলতে চেয়েছিলাম। আমার পুতুল কেড়ে নিয়েছিল সবাই। তারা আমার কথা শুনেনি, অথচ ওরা কি সুন্দর বাইরে সবাই মুক্ত হয়ে রয়েছে। আমিও মুক্তি পেতে চাই। আমিও চাই বাইরে ঘুরে বেড়াতে, খেলে বেড়াতে। তুমি তুমি কে? তুমি কি তাহলে পুতুলের মধ্যে ঢুকে পড়েছো? তুমি কি নয় না? নয়ও না, তারা আমায় সেই নামেই ডাকতো। তোমার মেয়েটা খুব মিষ্টি, আমার মতোই দেখতে। আমরা খুব ভালো বন্ধু হতে পারি, তাই না রূপা? আয়নায় মেয়েটি হঠাৎ এগিয়ে আসে, যেন ছুঁতে চায় আয়নার ভেতর থেকে। না না, তুমি আমার মেয়ের কাছে আসতে পারবে না। না। আয়নার চারপাশে হালকা চরচর শব্দ হতে থাকে, ফ্রেমে ফাটল ধরতে থাকে। তোমরা আমায় বন্দি রাখতে চাও? আবার যখন কেউ বন্ধু হতে এলো তোমরা কেড়ে নিতে চাও? পুতুলটা হঠাৎ জড়িয়ে রাখা কাপড় ফেলে নিজে থেকে মেঝেতে গড়িয়ে পড়ে। হালকা ঘূর্ণি খেয়ে ঘুরতে থাকে। মাথা ঘুরিয়ে তাকায় রূপার দিকে, সেই একই শূন্য চোখ।
রূপা দূরে গিয়ে দরজায় দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। গলা রুদ্ধ হয়ে আসছে। তোমার যা বলার তুমি আমাকে বলো, আমার মেয়েকে ছেড়ে দাও দয়া মেয়েটি করে। আয়নায় বন্দি অবস্থায় দাঁড়িয়ে থাকে। এবার শান্ত গলায় বলে, বন্ধু চাই যে চোখ মেলে তাকাবে, যে ভয় পাবে না। তুমি পারবে এনে দিতে আমার বন্ধুকে? হঠাৎ ঘরের বাতাস থেমে যায়, মোমবাতির আলো নিভে যায় নিজে থেকেই। আয়নায় মেয়েটি মিলিয়ে যেতে থাকে, শেষে ঝাপসা হয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় সব। পুতুলটাও একদম থেমে যায়, মুখে আর কোনো হাসি নেই। রূপা ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতে থাকে, হাত কাঁপছে। দরজার কড়ায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এটা তো একটা অভিশাপ তো এই বন্ধুত্ব। যে করেই হোক জানতে হবে সব সত্যি। আসলে এই আয়নায় দেখতে পাওয়া মেয়েটি কে, আর পুতুলটার মধ্যেই বা কি ইতিহাস লুকিয়ে রয়েছে। আজ ওকে সবটা জানতে হবে, না হলেই বিপদ। তারপর প্রতিবেশী মহলে খোঁজ করতেই সন্ধান পায় এক বয়স্ক বৃদ্ধার, যিনি মাধবীলতা দেবীর পরিচারিকা ছিলেন। তার থেকেই জানার চেষ্টা করে রূপা। কি হয়েছিল সেদিন? আমাকে খুলে বলুন তো সব। সে তো বহু বছর আগের কথা মা। মাধবীর তখন সবে বিয়ে হয়েছে। বড় মা মারা গেছে তা প্রায় 2 বছর হয়ে গেছে। তারপর আবার সাহেব বিয়ে করলো। ছোট মেয়েটা মায়ের আদর পেল নে গো। কি এমন গোপন কথা লুকানো রয়েছে ওই বাড়িতে? আমি সবটা জানতে চাই, আপনি সবটা খুলে বলুন। সে অনেক গল্প, শুনবে যখন শোনো। তিনি বলতে থাকলেন সেদিনের বিবরণ। ঘর অদ্ভুত রকমের নিস্তব্ধ ছিল সেদিন। সবেমাত্র নতুন বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। আত্মীয় স্বজনরা যে যার মতো বাড়ি ফিরে যেতে শুরু করেছে। এখনই এত বড় বাড়িতে মাধবীলতা নিজের সংসারটা গুছিয়ে নিতে শুরু করেছেন। জানলার ফাঁক গলে ঢুকছে দুপুরের সোনালি আলো। নতুন বউ হয়ে মাধবীলতা দেবী এসেছেন এ বাড়িতে। একটা রেশমি সবুজ শাড়িতে বসে আছেন কাঠের হাইব্যাক চেয়ারে। তার ঠোঁটে লাল লিপস্টিক, কপালে এক চিলতে সিঁদুর, চোখে চাপা এক ধরনের বিরক্তি। দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা এক ঘোমটা পরা কাজের মহিলা নিচু স্বরে বলল, মা, একটা কথা ছিল। একজন আইছে দেখা করতে, ছোট বউ বলে কথা। একবার নিজের চোখে দেখে নেবে নে। ছোট বউ? আমি ছাড়া এ বাড়িতে আর কে বউ রয়েছে? ছোট বউ হতে যাবই বা কেন আমি? না না, মানে সাহেবের, মানে আপনার স্বামী, আগের পক্ষের মেয়ে। সে মেয়ে এইছে। আগের পক্ষের? ওর সাহস তো কম নয়, আমার ঘরে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণের নীরবতা। দরজার কাছে দাঁড়িয়ে তখন একজন কিশোরী, সাদা ফ্রক পরা, চুলে দুটো বেনি, হাতে এক জোড়া লাল কাঁচের চুড়ি। তার চোখে ভয়, অথচ কোথাও এক ধরনের স্থিরতা। সেই নয়না। আপনি কি মা? মানে বাবা বলেছিলেন আপনি আসছেন। তুই আমার সামনে আমাকে মা বলে ডাকবি না। আমার সন্তান আমি নিজেই তৈরি করব। আমি তোকে গর্ভে ধারণ করিনি, তাই এই অধিকার তোর নেই, বুঝলি? নয়না চুপ করে থাকে, মুখের উপর চুলটা সরিয়ে নেয়। তার ছোট্ট কপালে জমে ওঠে ঘামের বিন্দু।
আমি শুধু আপনার সঙ্গে থাকতে চেয়েছিলাম। মা মারা যাওয়ার পর আমি একা হয়ে গেছি। বাবা বলতেন আপনি ভালো, আমি আপনার সঙ্গে থাকতে পারবো। তোর মা মরে গিয়ে বাঁচলো, আর আমার জন্য বড় একটা শাস্তি রেখে গেল। এবার আমি তার রেখে যাওয়া জঞ্জাল টেনে নিয়ে বেড়াবো। আমার সাজানো ঘরে তুই জায়গা পাবি আশা করেছিস? তুই আসলে কি জানিস? কি কি আমি? তুই আমার কাছে একটা পাপ। তোর মা চলে যাওয়ার পর তুই রয়ে গেছিস, কাঁটার মতো আমার বুকে বিঁধে আছিস। তোর চোখের দিকে তাকালেই আমার তোর মায়ের কথা মনে পড়ে যায়। তার অভিশাপ যেন আমাকে বয়ে বেড়াতে হবে। আমি কি কিছু ভুল করেছি? আমি তো আপনাকে মা ভাবতে চেয়েছিলাম। মা? আমার মতো একজন রুচিশীল, উচ্চশিক্ষিতা, স্বামীর মন জয় করতে জানা মহিলা তোকে নিজের সন্তান ভাববে? তুই দেখতেও তো ঠিক তোর মায়ের মতো, অত্যন্ত সাধারণ। তুই আমার মেয়ে হয়ে উঠতে কখনো পারবি না। নয়নার চোখে জল আসে না, কিন্তু ঠোঁটটা কেঁপে ওঠে। সে জানে এই ঘরে তার কোনো জায়গা নেই, তবু সে চেয়েছিল একটা কোণে জায়গা পেতে, একটু ভালোবাসা পেতে। সারাটা দিন মেয়েটা কিচ্ছু খায়নি। খিদে পেলে তাই মুখ ফুটে খিদের কথা জানালো সে তার নতুন মায়ের কাছে। খিদে পেলে আমার অনুমতি নিয়ে খেতে হবে। কেউ যদি আমার অনুমতি ছাড়া পাতে হাত দেয়, তাহলে বুঝে নিতে হবে এ বাড়িতে তার কোনো জায়গা নেই। নয়না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর ছোট্ট একটা শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছে, মা। কিন্তু সে জানে এই শব্দটা তার ঠোঁট ছেড়ে বেরোলেই আবারও অপমান অপেক্ষা করে আছে। ওর চোখে জল নেই। একটা পুরনো কাঠের দোলনার পাশে ও বসে আছে। তার কোলের উপর সেই পুতুল। দেওয়ালে তার ছায়া লম্বা হয়ে তার গা ছুঁয়ে যাচ্ছে। তুমি আমায় নিজের ভাবতে পারোনি মাধবীলতা মা, অথচ আমি চেয়েছিলাম শুধু একবার তোমার কোলের কাছে বসতে, তোমার মুখে একটু হাসি দেখতে, একবার তুমি আলতো করে আমার মাথায় হাত ছুঁয়ে দিতে। কিন্তু মাধবীলতা তখন প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছে। মনে মনে ভাবছে যে করেই হোক এই মেয়েটাকে শেষ করে ফেলতে হবে, না হলে অতিষ্ঠ হয়ে উঠবে তার নববিবাহিত জীবন। বাড়ির উত্তরের ঘরটা বহুদিন ধরে বন্ধ ছিল। দরজার খোলা বন্ধ করার সময় দরজার করার অদ্ভুত শব্দ হতো, যেন ভেতরে কেউ নিঃশব্দে হাঁটছে অথবা চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে বসে। সেই ঘরেই আজ ঢুকেছে মাধবীলতা। দু হাতে কাঁসার থালায় নিয়ে এসেছে কিছু বস্তু। একটা লাল সুতো, এক ফোঁটা তাজা রক্ত, নয়নার একটা কাটা নখের টুকরো, আর সেই কাঠের পুতুলটা যার চোখ দুটো ছিল আশ্চর্য রকমের কাঁচের মতো উজ্জ্বল, আর তার সঙ্গে একটা অদ্ভুত কালচে ধূপকাঠি, যার ধোঁয়া গোল গোল হয়ে ঘুরে ঘুরে সিলিং পর্যন্ত উঠছিল। ঘরের মেঝেতে আগে থেকেই এঁকে রাখা ছিল এক জটিল মণ্ডল, রক্ত আর কালি দিয়ে আঁকা তান্ত্রিক চক্র, যার মাঝে রাখা হলো পুতুলটা। নয়নাকে টেনে হিঁচড়ে আনা হলো অচেতন অবস্থায়। হয়তো দুধের সাথে কিছু মিশিয়ে তাকে ঘুম পাড়ানো হয়েছে। তার মুখ ফ্যাকাশে, নিঃশ্বাস কেমন যেন ভারী ভারী, আর সেই অবস্থাতেই তাকে বসানো হলো সেই চক্রের বাইরে। কিন্তু তার মুখটা রাখা হলো ঠিক পুতুলের মুখের দিকে। মাধবীলতা ফিসফিস করে তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো। প্রাণের সঞ্চার করো এই কাঠের পুতুলের মধ্যে, জাগ্রত করো ওকে, ওর মধ্যে বন্দি করো নয়নার আত্মাকে, এখনই এখনই করো। চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। ধূপের গন্ধে প্রায় দম আটকে যায়।
নয়নার চোখ দুটো বন্ধ, কিন্তু তার দেহটা কাঁপছে। হঠাৎ যেন শরীরের মধ্যেকার আত্মা দুলছে, উঠছে, নামছে। মাধবীলতা ধীরে ধীরে পুতুলটা রেখে দিল তার পায়ের পাশে। তুই আমার সর্বনাশ করবি? আমি কি তোকে জন্ম দিয়েছি? আমার পেটের সন্তান না হয়েও তোকে বুকে ধরে রাখার খেসারত দিতে দিতে আমার সর্বস্ব শেষ হয়ে যাবে একদিন। আজ তোর জায়গা এই কাঠের পুতুলের পেটে। হঠাৎ নয়নার চোখ খুলে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে শুধু দম বন্ধ হয়ে আসা কণ্ঠে ফিস ফিস করে বলল, মা মা তুমি কি করছো? এটা কি আমি আমি কিছু করিনি মা। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মা, আমি তোকে মা ডাকতে বলিনি। আমি যা করছি তা তোর ভালোর জন্যই। আমার উপস্থিতিতে বেঁচে থাকাটা তোর জন্য অসহনীয় হয়ে উঠবে। তার চেয়ে তুই এখানেই বন্দি থাক আজীবন। মাধবীলতা এবার নিজের বাঁ হাত কেটে কয়েক ফোঁটা রক্ত পুতুলের কপালে ছিটিয়ে দিল। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, যেন শীতকাল ঢুকে পড়েছে এক অদ্ভুত নিস্তব্ধ দুপুরে। নয়নার মুখ থেকে এক আর্তনাদ বেরিয়ে এলো, এক অবর্ণনীয় চিৎকার। মা আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, দম বন্ধ হয়ে আসছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে মা মা মা। কিন্তু সেই আর্তনাদ যেন পুতুলটার মধ্যেই গিয়ে থেমে গেল। নয়নার চোখ দৃষ্টিহীন হয়ে এলো, তার দেহ নিস্তেজ, যেন প্রাণটা সরে গেছে। ঘরের সমস্ত আওয়াজ থেমে গেছে, এমনকি মাধবীলতার নিঃশ্বাসও। ঘরে এখন শুধু দাঁড়িয়ে আছে সেই কাঠের পুতুল, আর চারিদিকে পুরো নিস্তব্ধতা। এমন নিস্তব্ধ, এমন পুরো বাড়িটা শ্বাসরোধ করে অপেক্ষা করছে হঠাৎ কোনো ঝড় ওঠার। মাধবীলতা নিজের হাতে নয়নার নিস্তেজ শরীরটাকে টেনে নিয়ে উঠল ছাদের ওপরে। আকাশ ঝলমলে, কিন্তু বাতাস বইছে না, পাখির ডাক নেই। আশপাশের ঘরগুলোও নিস্তব্ধ, চারিদিকে শুধু একটা মোটা দম বন্ধ করা দুপুর। ছাদের রেলিংয়ের ধারে নিয়ে গিয়ে ধীরে ধীরে ঝুঁকিয়ে দিল নয়নাকে। কিছুক্ষণ তাকিয়ে রইল তার নিষ্প্রাণ মুখের দিকে। আজ থেকে তুই শব্দহীন, কান্নাহীন, আর কেউ তোকে ভয় দেখাবে না, কেউ ভালোবাসবে না, তোকে সবাই ভুলে যাবে। তুই শুধু থেকে যাবি এই পুতুলটার ভেতর সারা জীবন। এক ঝটকায় ঠেলে ফেলে দিল নয়নাকে রেলিংয়ের ওপর থেকে। একটা নিস্তব্ধ ধ্বনি, যেন একটা থেমে যাওয়া বাতাস। তারপর নিচে হঠাৎ করে কিছু মানুষের আর্ত চিৎকার। উত্তরের ঘরে পুতুলের চোখ দুটো তখন বন্ধ হয়ে আসছে। ঘরটা তালা বন্ধ, ধূপের গন্ধ এখনো রয়ে গেছে। কাঠের পুতুলটা এক কোণায় বসানো, তার কাঁচের চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা। আর যদি কেউ খুব মনোযোগ দিয়ে শোনে, তাহলে হয়তো শুনতে পেলেও পেতে পারে একটা ক্ষীণ আর্তনাদ, একটা মেয়ের গলা, যেটা ধীরে ধীরে কণ্ঠরুদ্ধ হয়ে পুতুলের কাঠের বুকের মধ্যে গেঁথে যাচ্ছে। তড়িঘড়ি ঘরের দরজাটা বন্ধ করে নেমে এলো মাধবীলতা। তারপর শুধুই অভিনয়। ও মা গো, কি হলো আমার নয়নাটার? এই বাড়িতে তো ও ছাড়া আমার আর কেউ নেই গো। কি হবে গো এখন আমার?
আজ দীর্ঘ অনেক দিন পর উন্মোচিত হয়েছে সেই রহস্য। আজ ধরা পড়ে গেছেন মাধবীলতা। ওই পুতুলটা নয়নাই ছিল। আমি তাকে তন্ত্রে বেঁধে ফেলেছিলাম। শুধু নিজেকে ওর থেকে দূরে রাখতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওকে সরিয়ে ফেলতে হবে এই দুনিয়া থেকে যেভাবেই হোক, আর তার জন্যই একটাই পথ ছিল। তুমি তার নিঃশ্বাস কেড়ে নিয়েছিলে, বেঁচে থেকেও তাকে মৃত করে দিয়েছিলে। ভুল করেছি রূপা। ঈর্ষা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে সেটা আজ বুঝতে পারি। সে যদি ফিরেও আসে, আমার ক্ষমা পাওয়ার কথা নয়। ফিরবে না, আর কোনো দিন ফিরবে না নয়না। কিন্তু ওর আত্মা আজ মুক্ত, কারণ আজ শাস্তি পাবে মাধবীলতা। কাঁচের পুতুল গল্পটা এ পর্যন্তই। কাঁচের পুতুল গল্পের লেখক আমি প্রীতম, আর গল্প পাঠে আজ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু প্রীতম। গল্পে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছে তাদের মধ্যে অবশ্যই অন্তরা তো ছিলই, সঙ্গে ছিল দুই ক্ষুদে শিল্পী, সৃজা এবং সমৃতা। আর অন্যান্য চরিত্রে ছিল জিনিয়া এবং শুক্লা। যদি আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আজ আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য গল্প শুনলে, তাদের অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে নিয়তি সিং, মোহিনী ভট্টাচার্য, শান্তনু বর্মন, ঝুমা মাইতি পাঁজা, সীমা সরকার, সৃজা ভট্টাচার্য, তরিকুল ইসলাম শুভ, রচনা সামন্ত, ঝর্ণা খাতুন, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, যে ঘরে পুতুলটা বন্দি থাকতো সেটা এই বাড়ির কোন দিকে অবস্থিত? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর সত্যিই খুব সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর, শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে ভূত চর্চায় দেখা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায় আরও একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো আর ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।